ঘটনা এক। প্রথম ঘটনাটি আমি বলবো যেটি উনি ওনার ছাত্র ভাইয়ের কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটির আনুমানিক সময় 2007 কি 2008 সাল। তো মানে এটা যখন ঘটেছিল, তো উনি ঘটে নাই, মানে উনি যখন শুনেছিলেন ঘটেছিল এরও বেশ কিছুদিন আগে। তো উনি তখন ময়মনসিংহ থাকতেন। তো ময়মনসিংহ থাকা অবস্থায় ওনার একজন ছাত্র ভাই ছিল, তার নাম ছিল হচ্ছে মনির। তো এই মনির যখন আর একটা জায়গায় একটা মাদ্রাসায় লেখাপড়া করতেন, সেটি হচ্ছে নেত্রকোনার দুর্গাপুর নামক একটা জায়গায়। ওই দুর্গাপুরে একটা মাদ্রাসায় ওই মনির লেখাপড়া করতেন। ওই মনির ভাই উনি যখন ওই মাদ্রাসার ছাত্র ছিলেন, তখন ওনার আর একজন ছাত্র ভাইয়ের সাথে একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। এই ঘটনাটি আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, কারণ এই টাইপের বিষয় আমি এর আগে কখনো শুনি নাই, কখনো পাইও নাই। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে রফিকুল। রফিকুলের বাড়ির দূরত্ব আর মাদ্রাসার দূরত্ব ছিল মাত্র আধা কিলোমিটার বা তারও কম। ও কি করতো, ফজরের নামাজ পড়েই মাদ্রাসায় চলে আসতো, মাদ্রাসা চলে এসে সারাদিন মাদ্রাসায় থাকতো, আবার এশার নামাজ পড়ে সে তার সাথে থাকা যে একটা কোরআন শরীফ ছিল, এই কোরআন শরীফটা নিয়ে আবার বাড়িতে চলে যেত। তো ওই কোরআন শরীফটা সারাক্ষণ আসা যাওয়ার পথে তার সাথেই থাকতো। ওই কোরআন শরীফের গেলাফ ছিল, আর তার সাথে এমন একটা সুতা ছিল যেটা দিয়ে ওই কোরআন শরীফটা গলায় ঝুলিয়ে রাখা যায়। তো সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। এক রাত্রে যখন উনি মানে এই রফিকুল ভাই উনি যখন ফিরে যাচ্ছিলেন, মানে বাড়ির দিকে যাচ্ছিলেন মাদ্রাসা থেকে এশার নামাজের পরে, তখন ওনার বাড়িতে যাওয়ার পথে একটি বড় বকুল গাছ রয়েছে। এই বকুল গাছের নিচ দিয়ে উনি অসংখ্যবার আসা যাওয়া করেছেন, কোনো ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। আর ওনার কাছে একটা টর্চ লাইট থাকতো, বেশ পাওয়ারফুল একটা টর্চ লাইট, চার্জার টর্চ লাইট। তো উনি যখন ওই রাত্রেবেলা আসতেন, ওই পথটা তখন মেঠো পথ ছিল। এখন সেখানে পাকা রাস্তা বা কি হয়েছে কিনা এটা এখনো আমাকে বলতে পারেন নাই মাওলানা শামসুর আলী ভাই। তো উনি নিজেও ওই জায়গাটাতে দেখেননি, উনি তো ওনার আর এক ছাত্র ভাই মনিরের কাছ থেকে সেটা শুনেছেন। তো যাই হোক, তো যখন এই রফিকুল ভাই উনি যখন যাচ্ছিলেন ওনার বাড়ির দিকে, যাওয়ার পথে যখন ওই বকুল গাছের নিচে এসেছেন, আর ওনার টর্চ লাইটটা কিন্তু জ্বালানো ছিল, হঠাৎ উনি খেয়াল করলেন বকুল গাছের উপর থেকে টুক করে কি যেন একটা ওনার মানে ওনার থেকে প্রায় 10 থেকে 15 হাত দূরে কিছু একটা পড়লো। উনি চিন্তা করলেন কি ব্যাপার, কি পড়লো। তখন উনি টর্চ লাইটটা ওই জায়গাটাতে ধরেন, ধরে উনি যে জিনিসটা দেখতে পান তাতে উনি আঁতকে ওঠেন। উনি দেখেন একটি মানুষের কাটা জিহ্বা পড়ে আছে। তো এই জিহ্বাটা নড়াচড়া করছে, রক্ত মাখা একটা জিহ্বা, এবং এমন ভাবে এই জিহ্বাটা কাটা
মনে হচ্ছে খুব সূক্ষ্মভাবে ব্লেড দিয়ে জিহ্বাটা কাটা হয়েছে। এবং জিহ্বাটা যখন নড়াচড়া করছে উনি কিন্তু খুব ভয় পান। উনি যে দৌড়ে চলে যাবেন, ওনার পায়ের কোনো শক্তি ছিল না। মনে হচ্ছে ওনার পা অবশ হয়ে গেছে, উনি এক চুলও ওইখান থেকে নড়তে পারছেন না। উনি বুঝতে পারেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে, তবে এতটুকু উনি বুঝতে পারেন এবং আত্মবিশ্বাস ছিল যে পবিত্র কোরআন যেহেতু ওনার সাথেই ছিল, ওনার কিছু হবে না। কিন্তু তারপরেও উনি জোরে জোরে সূরা ইয়াসিন পড়তে থাকেন। সূরা ইয়াসিন উনি পড়ছেন, কিন্তু একই সাথে ওই যে টর্চ লাইট সেটি কিন্তু উনি ওই জিহ্বার দিকে ধরে রেখেছেন, যে কি হয় না হয় এটা তো ওনাকে বুঝতে হবে। লাইট বন্ধ করলে যদি ক্ষতি হয়ে যায়, সাংঘাতিক কিছু ঘটে, এই জন্য লাইট বন্ধ করছিলেন না। উনি ওই ঠিক ওই রক্তমাখা জিহ্বার দিকে টর্চ লাইটটা ধরে রেখেছিলেন এবং জোরে জোরে সূরা ইয়াসিন পড়ছেন এবং অপেক্ষা করছেন এই রাস্তা দিয়ে কোনো মানুষ আছে কিনা। মানুষ আসলে তো ওনার ভয় কেটে যাবে। অদ্ভুত ব্যাপার হচ্ছে আর ভয়ানক ব্যাপার হচ্ছে যে উনি সূরা ইয়াসিন পড়ছেন আর ওই জিহ্বাটা আস্তে আস্তে বড় হচ্ছে, নড়াচড়া করছে, লক লক করছে এবং ওনার দিকে আস্তে আস্তে মানে বড় হতে হতে ওনার পায়ের কাছাকাছি আস্তে 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 আসার চেষ্টা করছে। কিন্তু জিহ্বাটা কিন্তু একই জায়গায় ছিল, সামনে এগিয়ে আসছে না, কিন্তু জিহ্বাটা কিন্তু বড় হচ্ছে। উনি কিন্তু সূরা ইয়াসিন পড়ছেন, এদিকে জিহ্বাটাও বড় হচ্ছে। উনি সূরা ইয়াসিন পড়ছেন, জিহ্বা বড় হচ্ছে, সূরা ইয়াসিন পড়ছেন, জিহ্বা বড় হচ্ছে। আস্তে আস্তে জিহ্বাটা ওনার পায়ের কাছাকাছি চলে আসে এবং ওনার পাকে টাচ করার চেষ্টা করছিল। ওনার কিন্তু আমি শুরুতেই বলেছি পা নড়ানোর একটুও ক্ষমতা ছিল না। মনে হচ্ছে ওনার পা পাথর হয়ে গেছে, এখান থেকে উনি নড়তে পারছেন না। কেন এরকমটা হয়েছে উনি বলতে পারেন না। এদিকে কোনো মানুষও আসে না ওই রাস্তা দিয়ে। সচরাচর কিন্তু মানুষ চলাফেরা করে ওই রাস্তায় ঈশান নামাজের পরে, কিন্তু ওই দিন কোনো অজানা কারণে তখনও কোনো মানুষ আসছিল না। যখন ওনার পায়ের কাছে চলে এসেছে এবং জিহ্বাটা ওনার পাকে টাচ করার চেষ্টা করছে, তখন উনি আরো একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেন যে ওই জিহ্বাটা বা জিহ্বাটা ওনার শরীরকে টাচ করতে পারছে না, চেষ্টা করছে বাট পারছে না। এরপরে কি হয়, ওই জিহ্বাটা আস্তে আস্তে ছোট হতে থাকে, ঠিক যেভাবে যেই গতিতে আস্তে আস্তে বড় হয়েছিল ঠিক একই গতিতে আস্তে আস্তে ছোট হতে থাকে। উনি কিন্তু সূরা ইয়াসিন পাঠ করা কিন্তু ছাড়ছেন না। উনি যে কয়বার সূরা ইয়াসিন পাঠ করেছেন উনি নিজেও জানেন না। অসংখ্যবার উনি এই সময়ের মধ্যে পাঠ করেছেন। আস্তে আস্তে জিহ্বাটা ছোট হতে থাকে, ছোট হতে 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 একটা সময় আগের শেপে চলে আসে এবং উনি কিন্তু টর্চ লাইট ধরেই রেখেছেন। টর্চ লাইটে ভালোই চার্জ ছিল, কারণ সকালবেলা যখন আসতেন বাড়ি থেকে তখন ফুল চার্জ দিয়ে নিয়ে আসতেন। আর ওই যেহেতু চার্জার লাইট ছিল ওইটাতে বিদেশি চার্জার লাইট, এটা মানে অনেক চার্জ থাকতো আর কি। তো উনি কিন্তু জিহ্বাটার দিকে ওই লাইট ধরে রেখেছিলেন। উনি দেখছেন আস্তে আস্তে ছোট হতে 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 আবার আগের শেপে চলে এসেছে এবং হঠাৎ করে
সেটি ভ্যানিশ হয়ে গেছে। এবং ওই জিহ্বাটি যখন ভ্যানিশ হয়ে যায় তখন ওনার মনে হলো ওনার পায়ের শক্তি ফিরে এসেছে, উনি পা নাড়াতে পারছেন। তখন উনি যে কাজটি করেন সেটি হচ্ছে ওই রাস্তা সরাসরি মানে যে জিহ্বাটা যে জায়গাটা পড়েছিল ওইটা পার না হয়ে উনি রাস্তা থেকে আরেকটু নিচে নেমে একটু ঘুরে আবার মেইন রাস্তায় উঠে উনি বাড়িতে চলে যান। পরের দিন উনি আর মাদ্রাসায় আসেননি। ওনার সহপাঠীরা খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওনার প্রচন্ড জ্বর হয়েছে। বেশ কিছুদিন উনি জ্বরে আক্রান্ত ছিলেন, কারণ অনেক ভয় পেয়েছিলেন। তারপর আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান। কিন্তু সুস্থ হলেও উনি ওই মাদ্রাসাতে আর পড়েননি, কারণ উনি হাফিজি পড়তেন। এতটাই ভয় পেয়েছিলেন যে উনি পরে এই হাফিজি পড়াই ছেড়ে দেন, কোরআনে হাফিজ উনি আর হননি। রফিকুল ভাই এখন কোথায় আছেন এইটা মৌলানা শামসুল আলী ভাই আমাকে বলতে পারেননি, তবে মনির ভাই মানে উনি যার কাছে ঘটনাটি শুনেছিলেন উনি এখন ঢাকাতে আছেন, এটা উনি আমাকে বলেছেন। এটি ছিল এমন একটি ঘটনা যেটি নেত্রকোনা দুর্গাপুর অঞ্চলের মোটামুটি সবাই এটা জানে। এটি ছিল ওনার কাছ থেকে শোনা প্রথম ঘটনা। ঘটনা 2, এই ঘটনাটি মৌলানা শামসুল আলী ভাইয়ের বাবার সঙ্গে ঘটেছিল। তখন উনি অনেক ছোট ছিলেন, 7 কি 8 বছর বয়স ছিলেন। সাল ছিল 1985 কি 86 সাল, এরকম একটা সময় ছিল। মৌলানা শামসুল আলী ভাইয়ের বাবা উনি খুব ভালো ঘর বাঁধতে পারতেন, মানে উনি ঘর তৈরি করার মিস্ত্রি ছিলেন। স্পেশালি শনের ঘর দিয়ে, শন দিয়ে তৈরি করা যে ঘরগুলো, এই ঘরগুলো উনি খুব ভালো বাঁধতে পারতেন। এই জন্য আশেপাশের এলাকার বহু ঘর উনি বেঁধেছেন। তো এমনই একটি ঘর বাঁধার জন্য ওনার যে এলাকা, ওনার যে গ্রাম, ওনার গ্রাম হচ্ছে উত্তর মুকসুদপুর গ্রাম তাহিরপুরের। তো ওইখান থেকে উনি কয়েকটা গ্রাম দূরে ঘর বাঁধার জন্য যান। আপনারা যারা তাহিরপুরে গিয়েছেন, অনেকেই টাঙ্গুয়ার হাওর ঘুরতে গিয়েছেন, আপনারা জানেন যে ওই জায়গাতে দেখা যাচ্ছে অল্প কিছু ঘর মিলে একটা গ্রাম, আবার একটু দূরে অল্প কিছু ঘর মিলে আর একটা গ্রাম, এরকম ছোট ছোট অসংখ্য গ্রাম টাঙ্গুয়ার হাওরে রয়েছে বা তাহিরপুরে রয়েছে। তো ওনার বাসা থেকে খুব বেশি দূরে না, বেশ মানে পায়ে হাঁটা 1 ঘন্টা পথ, এরকম একটু দূরে একটা গ্রামে উনি ঘর বাঁধতে গিয়েছিলেন সকালবেলা। তো ওই শনের দিয়ে মানে শন দিয়ে তৈরি ঘরটা বেশ বড় ছিল, এই জন্য স্বাভাবিক যে সময় লাগে ছোট কোনো ঘর তৈরি করতে, কিন্তু ওই দিন ওনার একটু বেশি সময় লেগে যায়। তো ওনার হাতে একটা দা থাকতো সবসময়। এই দা দিয়ে আসলে উনি তেমন কোনো কাজ মানে কোনো কাটাকাটির কাজ করতেন না, কিন্তু শনের ঘর তৈরি করার সময় যেটা হতো, সে অনেক সময় লোহা বা গাথার বা তার বা দড়ি দিয়ে কোনো কিছু বা সুতা দিয়ে কোনো কিছু বাঁধার পরে সেটাকে টাইট দেওয়ার জন্য ওই দা ওই গিটের উপরে মানে ধরতে হতো বা কখনো ওটাতে চাপ দিতে হতো। উনি সাধারণত এই গিট গুলো শক্ত করার জন্য ও দায়ের যে কোনইটা আছে সেটা সাধারণত ব্যবহার করতেন, আর সাধারণভাবে ওই দায়ের ধার থাকতো কম। তো উনি
এই দা নিয়ে উনি কাজে যেতেন সব সময়। তো ওই দিনও গিয়েছিলেন। ওই দিন ওই ঘরটা তৈরি করতে করতে বেশ সময় লেগে যায়। মানে সাধারণত উনি আসরের আজান দিলে আর কাজ করেন না, কিন্তু ওই দিন আসরের পরে উনি কাজ করেন, মাগরিবের পরেও কাজ করেন। কাজ শেষ করতে করতে প্রায় 7টা থেকে 8টা বেজে যায়। তখন ওই গ্রামের মানে যে বাড়িতে উনি ঘর তৈরি করতে গিয়েছিলেন, ওই বাড়ির যারা লোক ছিলেন তারা বলেন যে আপনি রাত্রেবেলা আমাদের সাথে খাওয়া দাওয়া করে যান, 4টা ডাল ভাত খেয়ে তারপর আপনি বাড়িতে যান, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো উনিও মেহমানদারি গ্রহণ করেন। খাওয়া দাওয়া করে উনি ওনার বাড়ির দিকে রওনা। উনি একাই ছিলেন, একাই যাচ্ছিলেন। তো উনি যখন যাচ্ছিলেন, যাওয়ার পথে ছোট্ট একটা খালের মতো থাকে। এটা বর্ষাকালে পানি থাকে, আর এমনি সময় সাধারণত পানি থাকে না। এটা স্থানীয় ভাবে এটাকে নদী বলে। মানে এটা আসলে নদী না, একটা নালার মতো, কিন্তু তারপর নদী বলে। আর নদীটার নাম লোকজন দিয়েছে পিঠা খাওয়ারি নদী। তো মৌলানা শামসুর আলী ভাই এই পিঠা খাওয়ারি নদী সম্পর্কে আমাকে একটা বিষয় বলেছেন, সেটা আমি লিসেনার আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে যে পিঠা খাওয়ারি নদী মানে পিঠা খাওয়া নদী। স্থানীয় এই শব্দটার মিনিং এটা দাঁড়ায়। কারণ হচ্ছে একবার ওই পাশেরই এক গ্রামের একজন ভদ্র মহিলা, উনি দিনের বেলা ওনার মেয়ের জন্য পিঠা তৈরি করে নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। তো একটা হাড়ির মধ্যে বেশ কিছু পিঠা তৈরি করে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে যখন ওই নদীটা পার হচ্ছিলেন বা পার হয়েছেন আর কি, এরপরেই তার মেয়ের বাড়ি আর কি। মেয়ের বাড়িতে গিয়ে দেখে যে ওই হাড়ির মধ্যে একটিও পিঠা নেই। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই পিঠাগুলো যে নেই, হাড়ি যে হালকা হয়ে যাবে ওনার কাছে কিন্তু এমনটা মনে হয়নি। হাড়ি কিন্তু আগের মতোই ভারী ছিল, এবং ওনার কাছে মনে হয়েছে শেষ দিকে সে হাড়ি আর একটু বেশি ভারী মনে হচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো ভার বহন যদি অনেক সময় করি, যখন অনেক সময় হয়ে যায় তখন আমাদের শরীরের সক্ষমতা বা শক্তি কিছুটা কমে আসলে ওই ভারটা আরো বেশি ভারী মনে হয়। তো যেহেতু উনি অনেক পথ হেঁটে এসেছেন, পরে ওনার কাছে ওই হাড়িটা আরো বেশি ভারী মনে হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, নামানোর পরে কোনো পিঠা তার মধ্যে ছিল না। যেহেতু কোনো অশুভ শক্তি ওই পিঠাগুলা খেয়ে ফেলেছে, এরপর থেকে এই ঘটনাটা যখন চাউর হয়ে যায়, তখন ওই নদীটাকে মানে চিন্তা করে যে এই নদী পার হতে গিয়ে এই ঘটনা ঘটেছিল, এই জন্য স্থানীয় ভাবে ওই নদীটার নাম হয়ে যায় পিঠা খাওয়ারি নদী। তো ওই পিঠা খাওয়ারি নদীর এপাশ এবং ওপাশে দুটি বড় বড় শিমুল গাছ আছে। তো ওই শিমুল গাছ, একটা শিমুল গাছ পার হয়ে ওই নদীটা মানে উনি পাড়ি দিয়ে, নদীতে পানি থাকে না, আমি শুধু বলেছি বর্ষাকাল ছাড়া সাধারণত পানি থাকে না। তো নদীটা এমনি উনি হেঁটে পার হয়ে যখন আরেকটি শিমুল গাছের কাছে গিয়েছেন, তখন উনি বাড়ির মোটামুটি কাছাকাছি চলে গেছেন। তখন হঠাৎ উনি দেখছেন যে নদীর অপোজিট পাশে যে শিমুল গাছটি রয়েছে, ওইখানে বড় কিছু একটা দেখা যাচ্ছে, এবং ওটা আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে আসছে। ওনার হাতে কোনো টর্চ লাইট ছিল না, কিন্তু ওই দিন চাঁদনি রাত ছিল, এবং চাঁদনি রাতে ওই দিন আরো মনে হয় যে চাঁদের আলো আরো বেশি ছিল, যার কারণে উনি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছিলেন একটি প্রাণী, এবং ওইটার পিঠের উপরে একজন মানুষ বসে আছে। উনি চিন্তা করলেন জিনিসটা কি। উনি ভালো করে খেয়াল করে দেখেন এবং স্পষ্ট ভাবে দেখতে পান ওটি একটা হাতি।
একটা হাতি হেঁটে আসছে এবং হাতির পিঠের উপর একজন মানুষ বসে আছে। উনি চিন্তা করেন যে আমাদের এই গ্রামে হাতি আসবে কোত্থেকে, হাতি তো আসার কথা না। তারপর আবার হাতির পিঠের উপর একজন মাহুত, মানে হাতিকে পরিচালনা করার জন্য একজন মানুষ বসে আছে। তো উনি চিন্তা করেন যে আমি জিনিসটা দেখি যে কে আসে। উনি আর হেঁটে বাড়ির দিকে যান না, উনি ওই যে আর একটা শিমুল গাছ আছে সেই শিমুল গাছের নিচে দাঁড়িয়ে উনি দেখছেন যে কি হয় বা কে আসে। উনি খেয়াল করেন যে ওই হাতিটা যত কাছে এগিয়ে আসছে আস্তে আস্তে তার আকৃতিটা ছোট হয়ে আসছে। অল্প সময় পরে উনি দেখেন ওটি আর হাতি নেই, ওটি হয়ে গেছে একটি ঘোড়া, এবং ঘোড়ার পিঠের উপরেও ওই মানুষটি বসে আছে যেটা হাতির পিঠে বসা ছিল। কিন্তু উনি লক্ষ্য করেন হাতির পিঠে বসা অবস্থায় ওই মানুষের শরীরের যে আকৃতি ছিল এখন আকৃতিটা আরেকটু ছোট হয়ে গেছে। মানে ওই যখন হাতি ছিল, হাতির সাথে সাথে হাতির পিঠের মানুষের আকৃতি যখন ঘোড়া হয়ে গেছে তখন ওই হাতির পিঠের মানুষের আকৃতিও কিছুটা ছোট হয়ে গেছে। এরপরে দেখেন যে ঘোড়াটা তার দিকে এগিয়ে আসছে, এবং যত এগিয়ে আসছে ওই ঘোড়ার আকৃতিটাও ছোট হয়ে যাচ্ছে। উনি খেয়াল করেন অল্প একটু কাছে আসার পরে এটি আর ঘোড়া নেই, এটি হয়ে গেছে বড় একটি রাম ছাগল, এবং ওই ছাগলের উপর একটা মানুষ বসে আছে। সেও কিন্তু আস্তে আস্তে ঠিক ওই প্রাণীর অনুপাতে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু মানুষটার চেহারা উনি দূর থেকে স্পষ্ট বুঝতে পারছিলেন না, কিন্তু এতটুকু বুঝতে পারছিলেন ওইটা একটা মানুষ। যখন ওই ছাগলটি হেঁটে হেঁটে যখন আরেকটু কাছে চলে আসে তখন মৌলানা শামসুল আলী ভাই বাবা দেখেন যে এটি এখন ছাগল নেই, এটি একটি কুকুর হয়ে গেছে, এবং পিঠে মানুষ বসে আছে এবং সেও ছোট হয়ে গেছে। কুকুরটা যখন আরো কাছে চলে আসে, মানে যখন ওনার একদম কাছে চলে এসেছে তখন দেখে ওটি এখন আর কুকুর নেই, ওটি হয়ে গেছে একটি বিড়াল। আর ওই বিড়ালের চোখ খুব ভয়ানক ভাবে জল জল করছিল। আর যখন ওনার কাছে ওই বিড়ালটি এসেছে উনি দেখে ওই যে পিঠের উপর ওই মানুষটিও কিন্তু ওই বিড়ালের পিঠে বসা, কিন্তু তার আকৃতিটাও বেশ ছোট হয়ে গেছে এবং তার চোখও জল জল করছে। এবং ওরা কাছাকাছি এসে হঠাৎ এই বিড়ালটি এবং তার পিঠে যে মানুষ ছিল সেটি সব ভ্যানিশ হয়েছে। পুরো সময়টাতে তার হাতে থাকা দাটি তিনি খুব শক্ত করে ধরে রেখেছিলেন, কারণ উনি জানতেন যে হাতে যদি লোহা জাতীয় কিছু থাকে তাহলে এই ভূত প্রেত জাতীয় কোনো কিছু কাছে আসতে পারে না, বা কাছে আসলেও তেমন কোনো ক্ষতি করতে পারে না। এই চিন্তা করে ওনার হাতের দাটি উনি কোনো অবস্থাতেই হাতছাড়া করেননি। ভয় পাচ্ছিলেন, বাট তারপরও উনি সারাটা সময় খুব শক্ত করে হাতে ধরে রেখেছিলেন। উনি মানে যদিও অনেক ভয় পেয়েছিলেন কিন্তু উনি কোনো অসুস্থ হন নাই বা জ্বর টর এরকম কিছু আসে নাই, উনি স্বাভাবিক ছিলেন। এই ঘটনাটি উনি ওনার আশেপাশে অনেকেই বলেছিলেন, এবং ওই দুই শিমুল গাছের মাঝখানে
এখনো বেশ কিছু ঘটনা টুকটাক ঘটে। এটি ছিল মাওলানা শামসুর আলী ভাইয়ের বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনা 3। এই ঘটনাটি মাওলানা শামসুর আলী ভাইয়ের যেখানে বাড়ি আর কি, তাহিরপুরের উত্তর মকসুদপুর গ্রাম। এই উত্তর মকসুদপুর গ্রামে একটি ছোট্ট কালভার্ট রয়েছে, মানে ছোট্ট একটা ব্রিজ রয়েছে। তো ওই ব্রিজ থেকে আবার আরেকটু সামনে অপেক্ষাকৃত আর একটি বড় ব্রিজ রয়েছে। ওই ব্রিজটা আসলে মানে দুটো ব্রিজ মানে এমন যে এটা মানে পাশাপাশি, মানে একটা পার হয়ে যে আপনি আর একটা পাবেন বিষয়টা এরকম নয়, এটা আসলে পাশাপাশি, মানে দুইটা কিন্তু দুই ধরনের রাস্তা। হ্যাঁ, দুইটা দুই ধরনের রাস্তা। তো এক ব্রিজের নিচ দিয়ে যখন পানি যায় তখন ওই পানিটাও আবার অন্য ব্রিজের নিচ দিয়েও যায়। তো উত্তর মকসুদপুরের ভেতরে যেই গ্রাম, মানে এই গ্রামের ভেতরে যেই ব্রিজটি পড়েছে, ব্রিজটা একটু ছোট, আর গ্রামের আর পাশের যে গ্রামটা, এই গ্রামের মধ্যে ওই যে যে ব্রিজটি পড়েছে ওইটা অপেক্ষাকৃত একটু বড়। তো যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল ওনার নাম হচ্ছে মোহাম্মদ রুস্তম আলী। উনি বেশ সাহসী মানুষ ছিলেন। কোন এক রাতে উনি ফিরছিলেন, তো তখন কিন্তু বর্ষাকাল ছিল না, মানে তখন শুকনা ছিল। আর শুকনার সময় ওই ব্রিজের নিচ দিয়েই স্বাভাবিকভাবে মানুষজন আসা যাওয়া করতো। ব্রিজের উপর দিয়ে মানুষজনের খুব বেশি দরকার না হলে চলাফেরা করতো না। তো উনি যখন ওই যে বড় ব্রিজটা পার হচ্ছিলেন, তো বড় ব্রিজটা যখন পার হচ্ছিলেন উনি দেখেন যে ব্রিজের নিচে একটি লাশ পড়ে আছে, একদম কাফন দিয়ে মোড়ানো। আর ঠিক একটা লাশকে কবরে নামানোর আগে লাশ খাটিয়ায় শোয়ানো অবস্থা আমরা যেরকম দেখি, যে পায়ের দিকে বাঁধা, মাথার দিকে বাঁধা, ঠিক একদম সাদা ধবধবে কাফনের কাপড় পরা অবস্থায় একটি লাশ ওই ব্রিজের নিচে রাখা। উনি বেশ সাহসী মানুষ ছিলেন। উনি জানতেন যে রাত্রে চলাফেরার ক্ষেত্রে অনেক ঘটনাই ঘটে। তো এই রুস্তম আলী ভাই উনি ওই লাশের কাছে যান। স্বাভাবিকভাবে আমরা হলে কি করতাম, আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে ওইখান থেকে আরো দূরে, মানে দৌড়ে ওইখান থেকে পালানোর চেষ্টা করতাম, কোনোভাবেই ওই লাশের কাছে যাওয়ার চেষ্টা করতাম না। তো উনি যে কাজটি করেন, উনি কি করেন, উনি ওই লাশের কাছে যান। উনি চিন্তা করেন যে মাথা তো বাঁধা দেখছি, মাথাটা খুলে দেখি যে লাশটা কার। হতে পারে যে আমার পরিচিত কারো লাশ, কেউ ফেলে গেছে এখানে, বা কোনো পরিচিত ব্যক্তি, কারণ আশেপাশের অনেক গ্রামের মানুষের এই মানুষকে তো উনি চিনতেন। উনি যখন লাশের কাছে গেছেন এবং লাশের মাথার দিকের যে গিট এটি খুলবেন, হঠাৎ উনি দেখেন লাশটি নড়ে উঠেছে এবং নড়াচড়া করছে। এবার কিন্তু উনি ভয় পান যে কি ব্যাপার, লাশ নড়ে কেন। উনি ভয় পেয়ে দৌড়ে ব্রিজের উপরে উঠে যান। তো ব্রিজের উপরে উঠে নিচের দিকে তাকান। উনি কিন্তু সাহসী মানুষ ছিলেন, উনি যে উঠে পালাবেন বিষয়টা এরকম নয়, উনি সাহসী মানুষ ছিলেন।
উনি উপরে উঠে দেখেন যে লাশটি কি করে। উনি দেখেন লাশটি উঠে দাঁড়িয়েছে এবং লাশের পায়ের দিকের যেই গিট ছিল সেটি খুলে গেছে এবং লাশটি হাঁটা শুরু করেছে। উঠে ব্রিজের নিচ দিয়ে এক পাশ থেকে আর এক পাশ যাচ্ছে। তো ব্রিজের যখন এক পাশ থেকে আর এক পাশ যাচ্ছিল, এক পাশ থেকে যখন ঢুকে গেছে, তো উনি আবার চিন্তা করেন যে দেখি লাশটা কি হয়, অপোজিট পাশ দিয়ে কি লাশটা কি বের হয়। তো উনি ব্রিজ আবার আর এক মাথায় গিয়ে দেখছেন যে নিচ দিয়ে লাশটা বের হয় কিনা। উনি দেখেন যে হ্যাঁ, লাশটি আর এক পাশ দিয়ে বের হয়েছে। বের হয়ে হাঁটতে হাঁটতে পাশে একটি জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে লাশটি ঢুকে যায় এবং অদৃশ্য হয়ে যায়। চাঁদের আলোতে কিন্তু উনি স্পষ্ট দেখতে পেয়েছিলেন। আর ঘটনাটির সময় মোটামুটি 2010-11 সালের দিকের ঘটনা, খুব বেশি দিন বা বেশি বছর আগে তাও না, 10 বছর আগে এরকম এক সময় আর কি। তো ওই দিনও কিন্তু চাঁদের আলো ছিল, আর যেহেতু সাদা ধবধবে কাফনের কাপড় পরা ছিল, এজন্য লাশটিকে উনি আরো স্পষ্টই দেখেছিলেন। যখন দেখলেন যে লাশটি ওই জঙ্গলের মধ্যে চলে গেল, তখন কিন্তু উনি ভয় পেয়েছিলেন। উনি দ্রুত বাড়িতে ফিরে আসেন, ওনার বাড়ি কাছাকাছি ছিল। তো বাড়িতে ফিরে আসেন, ওনার স্ত্রীকে বলেন। তো ওনার স্ত্রী তাকে ওই যে অনেক সময় গ্রামে দেখা যায় যে লোহা গরম পানিতে ডুবিয়ে ওই গরম পানিটা খাইয়ে দেয়া হয়। স্থানীয় ভাষায় বা স্থানীয় ভাবে একটা প্রথা রয়েছে যে এরকম করলে নাকি ভয় কেটে যায়। তো ওই রুস্তম আলী ভাইকে ওনার স্ত্রী ওইভাবে গরম পানি খাইয়ে দেন। তো উনি কিন্তু উনিও অসুস্থ হন নাই, কিছু হয় নাই, বেশ স্বাভাবিক। আর উনি আপনারা একটা বিষয় চিন্তা করেন প্রিয় লিসেনার, সেটা হচ্ছে কতটুকু সাহস হলে একটা মানুষ লাশের কাছে যেতে পারে। লাশটি নড়ে ওঠার পরে তখন উনি ভয় পেয়েছেন, ব্রিজের উপরে গিয়েছেন। আবার দেখেন যখন ওই লাশটি হাঁটা শুরু করেছে, ব্রিজের নিচ দিয়ে এক পাশ থেকে আর এক পাশে বের হচ্ছে, উনি আবার দেখার জন্য আর এক পাশে গিয়েছেন যে লাশটা বের হয় কিনা বা কোথায় যায়, এটা উনি দেখার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে আমরা হলে কি করতাম, আমরা তো ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যেতাম। তো যাই হোক, এই ঘটনাটি ওনার স্ত্রীকে বলেন। ঘটনাটি আপাতত দৃষ্টিতে এখানেই শেষ হতে পারত, কিন্তু না, ঘটনাটি এখানেই শেষ হয় না। ঘটনাটির রেশ থেকে যায় আরো একটু। এক রাত্রে উনি বাড়িতে ফিরতে দেরি করছিলেন। তো ওনার স্ত্রী রাত্রে রান্না করার পরে যে উচ্ছিষ্ট পানি একটি পাত্রের মধ্যে ছিল এবং রান্নার যেই অবশিষ্ট অংশ সেটা ওই পানির মধ্যে দিয়ে উনি যেটি করতেন সেটি হচ্ছে যে ওই বাড়ির যে বেড়া ছিল, বেড়ার মানে বাড়ির পেছন দিকে যে বেড়া ছিল, এই বেড়ার কাছে গিয়ে ওই পানিটা ফেলে দিতেন, মানে ছুঁড়ে ফেলে দিতেন। তো উনি কি করেছেন, ওই পাত্রের মধ্যে ওই এঁটো পানি এবং তরি তরকারির উচ্ছিষ্ট অংশ এগুলো নিয়ে যখনই ফেলতে যাবেন, তখন উনি দেখেন যে একটি লাশ কাফনের কাপড় পরা, মাথার দিকটা বাঁধা, হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক ওনার বেড়ার পাশ দিয়ে।
উনি বুঝতে পারেন ওনার স্বামী যেই লাশটি দেখেছিলেন হয়তো বা এটি সে। উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওইখানেই সেন্সলেস হয়ে পড়েছেন। ঘরের লোকজন তাড়াতাড়ি চলে আসে, ঘরে আরো যারা ছিল তারা এসে ওনাকে উদ্ধার করে। ওনার জ্ঞান ফেরার পরে উনি বলেন যে উনি এইটা দেখেছিলেন। এরপরে এই লাশ রিলেটেড বিষয় ওই রুস্তম আলী ভাই বা ওনার পরিবারের সাথে আর ঘটেনি। এটি ছিল ঘটনা। ঘটনা 4, এই ঘটনাটি মাওলানা শমশের আলী ভাইয়ের নিজের সাথেই ঘটেছিল। ঘটনাটির সময় ছিল 2013 কি 14 সাল, উনি আমাকে যেভাবে বলেছেন। ওনার বাড়ি তো উত্তর মুকসুদপুর। তো ওনার বাড়ি থেকে উনি যে মসজিদে ইমামতি করেন, এখনো উনি যেখানে ইমামতি করেন আর কি, তো ওইখান এই ওনার বাড়ি থেকে এই মসজিদের দূরত্ব সর্বোচ্চ 1.5 কিলোমিটার। ওনার বাইসাইকেল আছে, উনি ওই বাইসাইকেলে করে উনি রাতের বেলা মানে খাওয়া দাওয়া করে আবার মসজিদে চলে যেতেন। ভোরবেলা যেহেতু আজান দিতে হবে, উনি মুয়াজ্জিন, উনি খাদেম, উনি ইমাম, তো উনি মসজিদের পাশেই থাকা একটা ওনার কামরা ছিল বা কক্ষ ছিল, তো উনি সেখানে রাত্রে থাকতেন। তো এশার নামাজ পড়ে উনি বাড়িতে যেতেন, খাওয়া দাওয়া করে আবার ফিরে আসতেন। কখনো কখনো ওনার দেরি হয়ে যেত। উনি আবার একটা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। অনেক সময় দেখা যায় যে এশার নামাজের পরে মাদ্রাসায় মিটিং থাকতো, তো ওই মিটিং শেষ করে আবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার মসজিদে আসতে বেশ দেরি হয়ে যেত। তো এমন এক রাত্রে উনি খাওয়া দাওয়া করে যখন মসজিদের দিকে ফিরছিলেন, তখন রাত বেজে গেছে প্রায় 12:30 কি 1টা। আর আপনারা ঘটনা 3 যেটি শুনেছেন, রুস্তম আলী ভাইয়ের যে ঘটনা, ওখানে আমি 2টো ব্রিজের কথা বলেছিলাম, যে একটা ছোট্ট কালভার্ট যেটা উত্তর মুকসুদপুর, আর একটা বড় কালভার্ট যেটা আরেকটু পাশে। তো ওই যে ছোট্ট যে কালভার্টটা, এই কালভার্টে কিন্তু অনেক লোকই বিভিন্ন সময় অদ্ভুত কিছু বিষয়, ভয়ানক কিছু বিষয় দেখে ভয় পেয়েছে। এটি কিন্তু মাওলানা শমশের আলী ভাই জানতেন, কিন্তু দীর্ঘদিন আসা যাওয়া করছেন, ওনার সামনে আসলে কখনো কিছু পড়েনি। তো ওই রাত্রে উনি ফিরছিলেন বাইসাইকেলে করে, ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল। উনি ওই টর্চ লাইট জ্বালিয়ে উনি এগিয়ে যাচ্ছিলেন। উনি যখন ব্রিজের কাছে এসেছেন, তখন টর্চ লাইটের আলোতে উনি দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপরে আমরা দেখি যে কালভার্টের 2 পাশে উঁচু জায়গা থাকে, সেখানে কিন্তু মানুষ বসতে পারে। তো একজন মানুষ বসে আছে, কিন্তু ওনার পিঠ ব্রিজের দিকে দিয়ে, মানে ওনার মুখ উল্টা দিকে, মানে পাহাড়ের দিকে, মেঘালয়ের পাহাড়ের দিকে মুখ দিয়ে উনি বসে আছেন। উনি প্রথম দিকে তেমন কিছু মনে করেননি, কিন্তু যখন কাছাকাছি এসেছেন এবং কাছাকাছি আসার পরে ওনার টর্চ লাইটটা ওই লোকের দিকে উনি মারেন। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, একটা লোক এইভাবে উল্টো দিকে মুখ করে বসে আছে কেন? মানুষ তো স্বাভাবিকভাবে ব্রিজের দিকে মুখ করে বসে থাকে, সে পাহাড়ের দিকে মুখ করে বসে আছে এরকম চিকন জায়গার উপরে। তো উনি যখন ওই টর্চ লাইটটা
ওনার দিকে ধরেছেন, তখন তিনি দেখেন যে ওই ব্যক্তিটির মাথা ভয়াবহ রকমের সাদা। এমন সাদা মাথা মানুষের কখনোই হয় না। তার চুল কিন্তু সাদা নয়, মাথায় কোনো চুল নাই। তার যতটুকু উনি পেছন থেকে দেখেছেন, মানে তার দাড়িও ছিল কিনা উনি বলতে পারেন না, তবে মাথাটা একদম ধবধবে সাদা। উনি বুঝতে পারেন যে এটা আসলে মানুষ না, এটা অন্য কিছু। উনি সাইকেল আরো দ্রুত গতিতে চালানো শুরু করেন। তো দ্রুত গতিতে চালাতে গিয়ে যে সমস্যা যেটা হয়, হঠাৎ করে সাইকেলের চেন পড়ে যায়। কিন্তু চেন পড়লেও সাইকেলের যে স্পিড ছিল, উনি সাইকেল থেকে নামেন না। ব্রিজ থেকে ঢালুর দিকে সাইকেলটা যখন চলে যায়, তখন এই ঢালুর দিকে নামার পরে সাধারণভাবে ব্রিজ থেকে নামার সময় যে ঢালটা থাকে, তখন কিন্তু যানবাহনের গতি বেড়ে যায়। ওনার সাইকেলের গতিও কিছুটা বেড়ে গিয়েছিল, কিন্তু কিছু দূর মানে এগিয়ে গিয়েই ছিল একটা গর্ত। ওই গর্তের মধ্যে আবার সাইকেলটা পড়ে যায়। তো উনি যখন মানে ওই লোকটাকে পাস করে ব্রিজ থেকে নেমে যাচ্ছেন এবং গর্তের মধ্যে সাইকেলটা পড়ে গেলেও কিন্তু মানে উনি সাইকেল থেকে পড়ে যাননি, ওই মানে গতির কারণে সাইকেলটা আবার গর্ত থেকে উপরে উঠে যায়। সাইকেলের চেন কিন্তু পড়ে গেছে, উনি কিন্তু প্যাডেল মারতে পারছেন না, সাইকেলটা এগিয়ে নিতে পারছেন না। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ আসে, হুজুর জানগা। উনি স্পষ্ট ভাবে শোনেন যে ওই লোকটা বলছে যে হুজুর আপনি কি চলে যান, মানে স্থানীয় শব্দে বলছেন যে হুজুর জানগা। উনার তো আর উত্তর দেওয়ার মতো অবকাশ নাই। উনি এমন ভয় পেয়েছেন যে সাইকেল উনি হাতে ধরে নিয়ে দৌড়। তবে কিছুটা পথ যাওয়ার পরে পেছন দিকে তাকিয়েছেন, পেছন দিকে তাকিয়ে দেখেন ওখানে কেউ নেই। ওই রাতে উনি এটা দেখে খুব ভয় পেয়েছিলেন, যদিও এটি একটি ছোট্ট ঘটনা। তো উনি এটা শেয়ার করেছেন। আর এই ঘটনাটা ছাড়াও উনি তো আরো 3টা ঘটনা আমাদেরকে মানে আমাকে উনি শেয়ার করেছিলেন। এই টোটাল 4টি ঘটনা একসাথে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। জানি না কেমন লেগেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মৌলানা শমশের আলী ভাইকে আমি বলেছি যে আমাকে আরো ঘটনা আপনাকে দিতে হবে, কারণ উনি বলেছেন যে ওনার কাছে আরো ঘটনা আছে। কিন্তু আসলে আমরা তো একটা জায়গায় ত্রাণ দিতে গিয়েছিলাম, তো আসলে ঘটনা ওই অবস্থায় ঘটনা কালেক্ট করার মতো মন মানসিকতা আমাদের আসলে ওনার বলারও মন মানসিকতা ছিল না, আমার কালেক্ট করারও মন মানসিকতা এরকম ছিল না। কিন্তু দীর্ঘ সময় যেহেতু ট্রলারে বসেছিলাম, এর মধ্য দিয়েই আমার ওনার কাছ থেকে ঘটনাগুলো আমি কালেক্ট করেছি। তো উনি পরবর্তীতে আরো ঘটনা দেবেন বলে আমাকে বলেছেন, এবং উনি আরো ঘটনা দিলে আপনাদের সামনে আবার ইনশাল্লাহ উপস্থাপন করব। কারণ ওনার ঘটনাগুলো একদম গ্রামের ঘটনা, এবং কিছু কিছু ঘটনা আছে পাহাড়ের ঘটনা। উনি বলেছেন যে এই ঘটনাগুলো পর আমাকে দেবেন, আর ইনশাল্লাহ পেলে এই ঘটনাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।